কন্ট্যাক্ট ডিটেলস, যদি এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়, এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস হইতে পারে, জুমলা হইতে পারে। এই জিনিসগুলো আপনাকে কালেক্ট করতে হবে। স্যার এই যে সাব ডিরেক্টরিজ এন্ড প্যারামিটারস এটা কি ছিল স্যার? এটা মানে হচ্ছে যে আমরা যে ডিরেক্টরিটা, আমার যে পেজটা হোস্ট করা, আমার যে ওয়েবসাইটটা হোস্ট করা আছে, সেই ওয়েবসাইটটার যে হোস্ট, সেই ওটার ভিতরে কোনো ডিরেক্টরি আছে কিনা। লাইক আমি বলি, মনে করেন একটা লিনাক্স মেশিনের মধ্যে আছে লিনাক্স ওয়েব সার্ভার, লিনাক্স বেসড ওয়েব সার্ভার। তাহলে এর ওয়েব সার্ভার যদি মনে করেন যেটা অ্যাপাচি, ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি আছে, তো অ্যাপাচি যদি থাকে তাহলে আপনি যদি আপনার পেজগুলোকে হোস্ট করতে চান বা আপনার ওয়েবসাইটটা যদি হোস্ট করতে চান, তাহলে এগুলো আপনি লিনাক্স মেশিনের কোন জায়গায় রাখবেন, কোন ফোল্ডারের ভিতরে রাখবেন, সেটা আপনার জন্য একটা কনসার্ন। সেটা ইউজুয়ালি এরকম জায়গায় থাকে, var/www. এরকম একটা ফোল্ডারের ভিতরে থাকে, যেটাকে আমরা সাধারণত ডকুমেন্ট রুট বলি। এখন এই ডকুমেন্ট রুটের মধ্যে HTML এর মধ্যে যদি আপনি আপনার জিনিসপত্রগুলো রেখে দেন, সেখানে আপনি কি রাখবেন? ফাইলস, শুধু ফাইলস রাখতে পারেন, আবার এরকম ফাইলস এন্ড ফোল্ডারস রাখতে পারেন, দুইটাই রাখতে পারেন। তো সেটাই বলছে যে আপনার যে ওয়েবসাইটটা হোস্ট করছেন সেখানে কোনো সাব ফোল্ডার আছে কিনা, সেই সাব ফোল্ডারটা আপনি দেখতে চাইতে পারেন বা দেখতে পারেন ইফ ইউ ওয়ান্ট। এখন সফটওয়্যার ইউজড এন্ড রিস ভার্সন, এটা খুবই সিম্পল ওয়েতে আপনি করতে পারেন। সে ফর এক্সাম্পল মনে করেন আপনার এই নেটওয়ার্কের মধ্যে কতগুলো মেশিন আছে, আমি এটা স্ক্যান করে দেখতে পারি। সুডো নেট, সরি আমি প্রথম থেকেই বলি, আপনার এই আইপিটা হচ্ছে আপনার আইপিটা হচ্ছে 100 আর 128, এটা যদি, এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তার মানে এই নেটওয়ার্কের মধ্যে কতগুলা মেশিন আছে এটা যদি দেখতে চাই, তাহলে আমাকে একটা কমান্ড দিতে হবে, এরকম sudo net discover net discover minus range 192.168.100.0/24। আমার এই মেশিনের আইপিটা হচ্ছে, আমার এই মেশিনে হচ্ছে 128 না, আমি একটু আগে তাই দেখলাম, if config 100.128 it is 128। ওকে, লেটস সি এখানে 128 বাদে অন্য কোনো কিছু আসে কিনা। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে nmap -sn 100.0/24 -t4। এটা আমার আগে হয়েছে, ঠিক আছে, এটা আমি আচ্ছা, nmap scan report for, এইটা একটা মেশিন, এই যে এখানে আসছে ওয়ান একটা মেশিন, যেটা একটা ভিএমআর এর ভিতরে আছে, এইটাও একটা মেশিন, এটা ভিএমআর এর ভিতরে আছে, এটাও একটা মেশিন, এটাও একটা মেশিন, চারটাই আমার ভিএমআর এর ভিতরে আছে। চারটায় যদি আমার ভিএমআর এর মধ্যে থাকে, 128 ইজ নট লিস্টেড, কারণ আমি 128 থেকে স্ক্যান করতেছি। তাহলে আমি এই তিনটা মেশিন, 1 2 3 4 চারটা মেশিনের ভিতরে কি আমি দেখতে চাইতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই পারেন। এখন আমি আসলে আমার মেশিন এখানে কোনটা, একটা তো গেটওয়ে, ডেফিনেটলি একটা গেটওয়ে আছে, সেই গেটওয়েটা কোনটা, 1 or 2 or 133 or 254। আমরা সাধারণত গেটওয়ে বলি যে 1 মেবি একটা গেটওয়ে, অথবা 254 মেবি এটা গেটওয়ে। ইদার গেটওয়ে আমার লাস্টের আইপিটা হয় অথবা প্রথম আইপিটা হয়, মানে আমরা এটা প্র্যাকটিস করি, নট নেসেসারিলি ইট ইজ ম্যান্ডেটরি যে আমাকে 1ই রাখতে হবে, সেটা আমি একটা গেস করতে পারি। এবং দেখা যাচ্ছে চারটাই ভার্চুয়াল মেশিন, ভিএম এর মধ্যে আছে যেহেতু চারটাই ভার্চুয়াল মেশিন।
আচ্ছা, এখানেও nmap এর স্ক্যানেও কিন্তু আমি খুব বেশি একটা ভালো কিছু দেখতে পারতেছি না। আপনি যদি nmap-টা নরমালি না চালায় আপনি if you run it on sudo root privilege নিয়ে যদি চালান আপনি, then you will get a lot of information. Host is up, VMware host is up 192.168.100.2. এইটার host is up 133, 102.54 and 101.28 সব মিলে 5টা মেশিন আছে। আচ্ছা, এখন আমার যে গেটওয়ে, এই গেটওয়ে হচ্ছে 1 আর 2, 1 আর 2 হচ্ছে গেটওয়ে, আমি জানি। তার মানে আমার মেশিন রইল হচ্ছে either 133 is my host that is running in my network অথবা 254. Let's do some ping 192.168.100.1 ping হচ্ছে না, 2 ping হচ্ছে, 2 is the gateway I guess, 133 এটা তো ping হচ্ছে, 254 এটাতে পিং হচ্ছে না। তার মানে পিং কেবল মেশিন হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে 133 আর একটা হচ্ছে 2। তার মানে আমার এখানে দুইটা মেশিন আছে, দুইটা মেশিনের মধ্যে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 133। ইউজুয়ালি আমরা ধরে নিই যে 198.168.100.2 100.2 এইটা হচ্ছে আমার গেটওয়ে, এটা হচ্ছে আমার গেটওয়ে, আর এইটা হচ্ছে আমার হোস্ট মেবি। ঠিক আছে, তাহলে আমার কেন শিওর হইতে হবে? সেই শিওরটা কি হইতে আবার nmap sudo nmap minus syngscan 192.168.100. আচ্ছা, আগে 2টাকে করে দেখি 2টার মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা। এবং আমি 2টাতে যেটা করবো সেটা হচ্ছে -p মাইনাস, মানে হচ্ছে সবগুলা পোর্ট TCP ADP সব পোর্ট তুমি আমাকে স্ক্যান করে রিপোর্ট দাও। Let make it a bit speedy. -t4. এটার মধ্যে একটা পোর্টই ওপেন, সেটা হচ্ছে 53, তাও আবার ফিল্টার্ড, মানে একটা পোর্ট ওপেন থাকতে পারে না থাকতে পারে, বাকি সবই ক্লোজ। সো এইটা আমার কোনোভাবেই আমার গেটওয়ে না, আমার কথা না। সো আমার 133 তে যদি আমি এই কমান্ডটা চালাই, দেখি লেটস সি হাউ মাচ ক্যান আই গেট। A lot of ports are open, that means it is a actually live host, এবং এইটার 80 নম্বর পোর্ট ওপেন, মানে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এন ওয়েব সার্ভার, এটা আমি শিওর। তার মানে এখানে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব প্রিন্টিং আমাকে করতে হইতে পারে বা করা লাগতে পারে। আচ্ছা, যদি করা লাগতে পারে তাহলে আমরা এবার আমরা স্লাইডে যাই। স্লাইডে কি লেখা আছে? সফটওয়্যার ইউজড এন্ড ইটস ভার্সন। তার মানে সফটওয়্যার ইউজড এন্ড ভার্সন মানে কি? যে আমার সফটওয়্যার ইউজড এন্ড ইটস ভার্সন বলতে আসলে কি বোঝায়? সফটওয়্যার ইউজড এন্ড ইটস ভার্সন, তার মানে সফটওয়্যার ফর দ্য ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার সফটওয়্যার, ঠিক আছে? এন্ড সফটওয়্যার এন্ড ইটস ভার্সন, এটা আমাকে চেক করে দেখতে হবে। এটা আমি কিভাবে চেক করব? এটা একটা ওয়েব সার্ভার কেন বললাম? বিকজ এটা 80 নম্বর পোর্ট ওপেন। আপনি আবার চেক করতে পারেন nmap মাইনাস, আচ্ছা এটা আমি একটু ক্লোজ করে দিই, অযথা এটা সেশন ধরে রাখছি। সো nmap মাইনাস syngscan মাইনাস p। আমরা এগুলো মুখস্থ করে দেখুন আপাতত কি করতেছি না করতেছি, আপনার নেক্সট চ্যাপ্টারে হয়তো এগুলো ভালো জানবেন। minus p80, আমরা let's check whether port 80 is open or not. 192.168.100.133. It requires the root privilege, that means I need to go for sudo. And 80 port is open, 80 port is open, fine. 80 port যদি ওপেন থাকে তাহলে আমি কিভাবে এই সফটওয়্যারের ভার্সন কিভাবে বের করব, ওয়েব সার্ভার হিসেবে কি রান করতেছে সেটা আমি কিভাবে বের করব, সেটা বের করার মাল্টিপল ওয়ে আছে। তার মধ্যে খুব সিম্পল ওয়ে হচ্ছে আপনি যে পোর্টে এটা রান করতেছে ওই পোর্টে টেলনেট করবেন 192.168.100.133 পোর্ট 80 টেলনেট করেন। টেলনেট করার পর আপনাকে একটা জিনিস লিখতে হবে, হেড স্ল্যাশ
http/1.0 দুইটা এন্টার দিলে পরে আপনি এখানে পাবেন সার্ভার Apache 2.2.8. It is basically an Ubuntu Dev 2. Web server name and version. Web server name and version হচ্ছে Apache 2.2. ঠিক আছে? Powered by PHP. তার মানে scripting language is basically PHP. Scripting language PHP. ঠিক আছে, আমার আর কি বের করতে বলছে? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বের করলাম। অপারেটিং সিস্টেম ইউজ, কোন অপারেটিং সিস্টেম আমি ইউজ করতেছি। সো আপনি অপারেটিং সিস্টেম কোনটা ইউজ করতেছেন সেটা দেখার জন্য আপনি কমান্ড দিতে পারেন, নো প্রবলেম। সো এটা তো একটা মেথড যে টেলনেট করে দেখতে পারেন। আপনি আবার এইভাবে দেখতে পারেন nmap sudo nmap -sv -p80 পোর্টে যা রান করতেছে তার ভার্সন নাম্বারটা আমাকে বলো, কোন আইপিতে 192.168.133। See, port 80 HTTP Apache 2.2.8 Ubuntu। আগের বার কি 2.2.80 পাইছিলাম? হ্যাঁ 2.2.8 পাইছি। ঠিক আছে, আপনি এইভাবেও বের করতে পারেন। অপারেটিং সিস্টেম বের করার কমান্ড কি? অপারেটিং সিস্টেম বের করার কমান্ড হচ্ছে you don't need to put any p or 80, just o। It is running Linux 2.6 point something like। বলছে OS detail, এটা might be your OS। ঠিক আছে, আমার OS আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আর কি বের করতে বলছে? Subdirectories and parameters। আচ্ছা, স্ক্রিপ্টিং প্ল্যাটফর্মটা পেয়ে গেছি, এটা PHP। সাবডিরেক্টরিজ এন্ড প্যারামিটার বের করতে হবে। সাবডিরেক্টরি এন্ড প্যারামিটার কিভাবে বের করব? সাবডিরেক্টরি বের করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টুল আছে dir, আচ্ছা এটা FFUF নামে একটা টুল আছে। FFUF কমান্ড দেওয়ার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি -- হেল্প দিলে পাইতে পারেন। FFUF a lot of ways you can use it। তার মধ্যে আমাদের জন্য যেটা হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ, যে এর ভিতরে তো আমি সাব ডিরেক্টরি বের করবো, আর সাব ডিরেক্টরির নাম তো আমি জানি না, অনেক নামই তার সাব ডিরেক্টরি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাকে ব্রুট ফোর্স অ্যাটাক চালাইয়া দেখতে হবে যে তার ভিতরে কতগুলো সাব ডিরেক্টরি আছে। দিস ইজ হাউ ইউ নিড টু রাইট দা কমান্ড। এই কমান্ড দিলে আপনি সাব ডিরেক্টরি গুলো পাওয়া যেতে পারেন। সো আমি কপি করি, এই হেল্পটা, এই লাইনটা কপি করে FFUF সহই কপি করছি আমি এখন। পেস্ট fuzz https 192.168.100.133। এটা 80 পোর্টে যেহেতু রান করতেছে, সো ইট শুড বি http and word list, যে কতগুলা ওয়ার্ড আমি তাকে দিতে পারি টু ম্যাচ ইট, টু ফাইন্ড ইট, যে ওই নামে কোনো কিছু তার আছে কিনা। ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট dirb কমন। ঠিক আছে, এইটা আমি একটা দিলাম। এখানে প্রচুর ওয়ার্ড আছে, আপনি যে কোনো ওয়ার্ড লিস্ট নিয়ে খেলতে পারেন। আমি দিলাম যে common.txt এর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এগুলো একটু খুঁজে দেখো,
যে আসলে বেসিক্যালি এই আইপি তে যে ওয়েব সার্ভারটা রান করতেছে ওইটার মধ্যে এই সাব ডিরেক্টরি গুলো আছে কিনা। লেটস সি। ডিরেক্টরির মানে ওয়ার্ডের সাইজ খুব কম হয়ে গেছে। যেগুলোতে 200 দেওয়া, হ্যাঁ, স্ট্যাটাস 403, স্ট্যাটাস 301, স্ট্যাটাস 200, স্ট্যাটাস 200, স্ট্যাটাস 403, 403, 403, 301, 403, 301, এই স্ট্যাটাসটা আপনার দেখতে হবে। যে সকলটার স্ট্যাটাসের মধ্যে 200 লেখা আছে তার মানে হচ্ছে ওই ফাইলটা এক্সিস্ট করে, ওই ফাইলটা এটার মধ্যে আছে। যেগুলা এক্সিস্ট করে না সেগুলোতে 403। আপনি HTTP স্ট্যাটাস কোড 403 দেখেন যে এটার মানেটা কি। Forbidden, sir. সরি, Sir, forbidden. দেখি আমরা এই যে 40, তার মানে এখানে আমরা ঢুকতে পারি নাই, এখানে আমরা ঢুকতে পারি নাই, বা সিস্টেম ওইটার মধ্যে ঢুকতে পারি নাই। বাট যেটার মধ্যে আমরা ঢুকতে পারছি ওগুলোর থেকে আমরা এগুলো পাইছি যে index.php নামে একটা ফাইল আছে, ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, তারপরে PHP myadmin নামে একটা ফাইল আছে, না সরি PHP info.php নামে একটা ফাইল আছে, ব্যাশ হিস্ট্রি এই নামে একটা ফাইল সে দেখতে পাইছে, আর খুব বেশি দেখা যায় নাই। তার মানে হচ্ছে যে আমি যদি এইখানে যে ওয়ার্ড common.txt দিছি এইটা না দিয়া যদি আমি আরো বড় কোনো লিস্ট দিতাম তাহলে হয়তো আরো বেশি কিছু পাইতো সে। যেহেতু আমাদের ট্রেনিং সেশন, আমাকে জাস্ট দেখাইতে হবে যে আপনি কিভাবে এই যে কাজটা করবেন। এখানে আমি কমন না দিয়ে যদি এক্সটেনশন কমন, মিউটেশনস কমন, স্মল টেক্সট, স্মল অবশ্য খুব বেশি একটা না, বিগ ডট টেক্সট তার মানে এটা হচ্ছে অনেক বড় টেক্সট, এটার মধ্যে প্রচুর পরিমাণে যে বিগ ডট টেক্সট এটার মধ্যে প্রচুর পরিমাণে ওয়ার্ড আছে, আপনি এখান থেকেও নিতে পারেন যে আপনি কোনটা। আবার DIR বাস্টারের ভিতরে প্রচুর টেক্সট আছে। সো এখান থেকে আপনি ওয়ার্ডের লিস্ট নিয়ে আপনি ব্রুট ফোর্স করতে পারেন টু গেট দ্য ভিজিবল ফাইলস এন্ড ডিরেক্টরিজ। ঠিক আছে, দিস ইজ হাউ ইউ ক্যান গেট দ্য ইনফরমেশনস। ফাইল পাথ, আমরা ফাইল পাথ কিন্তু পাইছি, ঠিক আছে। ডাটাবেস ফাইল নেম আমরা পাই নাই, মেবি ইট ইজ নট অ্যাভেলেবল। সাব ডিরেক্টরি পাই নাই, সাব ডিরেক্টরি পাই নাই কেন? সাব ডিরেক্টরি হয়তো পেতাম, আমাদের ওয়ার্ড লিস্টটা খুব কম কারণে হয়তো সাব ডিরেক্টরিটা দেখায় নাই, বাট বাকি সবই পাওয়া গেছে। এখন এটা যেহেতু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না, এটা যেহেতু একটু PHP MySQL বেসড একটা কি বলে, এটা একটা PHP MySQL বেসড অ্যাপ্লিকেশন, সো এখান থেকে CMS এর আপডেট আপনি পাবেন না, বা CMS নিয়ে আমাদের এখানে কোনো কাজ নেই। কন্টাক্ট ডিটেইলস এর মধ্যে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা যদি আমরা ব্রাউজ করি, ব্রাউজ করলে হয়তো বা কন্টাক্ট ডিটেইলস পাইতেও পারি। লেটস ব্রাউজ ইট 192.168.100.133। এখানে কন্টাক্ট ডিটেইল পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে আর কোনো লিংকই নাই। ওয়েব ডেভ, এখানে কন্টাক্ট নামে কিছু নাই। তারপর অ্যাপাচের ভার্সন নাম্বারটা অবশ্যই এখানে ডিসক্লোজড। DBWA, এখানে কন্টাক্ট নামে কিছু নাই। মোটিলিটি, এখানে কি কন্টাক্ট নামে কিছু আছে? না, এখানে কন্টাক্ট নামে কিছু নাই। সো কন্টাক্ট আমরা এখানে পাচ্ছি না। সো মোটামুটি যেগুলো পাইছি আমরা এগুলাই তাদেরকে দিব, আর যদি না যেগুলো না পাই বা যেগুলো অ্যাভেলেবল না সেগুলো তো দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এটি আসলে বেসিক্যালি ওয়েবসাইটের ফুটপ্রিন্টিং। এখন অ্যাপার্ট ফ্রম দ্যাট হোয়াট ইউ ক্যান ডু ইজ, পেজটা আপনি নামাইতে পারেন, ক্রল করতে পারেন। ক্রল করার জন্য wget আছে, আপনি ক্রল করতে পারেন। ক্রল করে নামার পর আপনি পেজের সোর্স দেখে দেখে আপনি এটা দেখতে পারেন যে সোর্সের মধ্যে কোনো গ্যাঞ্জাম আছে কিনা, বা সোর্সের মধ্যে কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেওয়া আছে কিনা। সো লেটস টেক এ চান্স টু ডু ইট অন সাম আদার স্লাইডস। এই যে ওয়েব স্পাইডার নামে একটা টুল আছে, লিনাক্সের যে কমন কমান্ডস গুলো দেখাইলেন, এগুলো কি পরে আরো ডিটেইলস বলবেন নাকি এগুলো? এখানে ডিটেইলস এর কিছু নাই, এটা আপনি যেহেতু শিখছেন বা একটা কমান্ড যেহেতু শিখছেন, বাকি কমান্ডগুলো কিন্তু আপনি এমনিতেই ইউজ করতে পারেন। যদি আপনি হেল্প ফাইলগুলো দেখেন, যদি হেল্প ফাইলগুলো দেখেন এরকম, সে ফর এক্সাম্পল ffuf -help,
আপনি এখানে দেখতে পারেন যে আপনার এখানে কতগুলো অপশন আছে, কিভাবে এগুলাকে ইউজ করতে হয়। ঠিক আছে, এগুলো আপনি এমনিতে ইউজ করতে পারবেন। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমি হয়তো প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনাকে মানে প্রত্যেকটা অপশনে আপনাকে দেখাই দিতে পারবো, সবগুলা অপশন হয়তো একই সিচুয়েশনে কাজ করবে না। আপনি সবচেয়ে ভালো হচ্ছে FFUF টিউটোরিয়াল। FFUF টিউটোরিয়াল, আপনি FFUF টিউটোরিয়ালটা এখান থেকে পেয়ে যেতে পারেন। তারপরে আপনি FFUF না ইউজ করলেন, আপনি অন্য একটা ইউজ করেন, সেটা হচ্ছে DIRB। DIRB ইউজ করেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে, একই কাজ করে, দুইটাই একই কাজ করে। অথবা DIR বাস্টার, আপনি এটাও ইউজ করতে পারেন। DIR বাস্টার ইউজ করতে পারেন, সরি, DIR বাস্টার মাইনাস হেল্প দেন। এই যে, সো বুঝতেই পারতেছেন DIR বাস্টার যে জার ফাইল দিয়ে আপনি এইভাবে কমান্ডটা দিতে পারেন। লেটস টেক এ চান্স টু জাভা -jar, ঠিক আছে, DIR কি হয়েছে বাবা? কি খায়? ভাত খায়? -h, বাবা তুমি ভাত খাও বাবা? ভাত খাও, ভাত খাও। অথবা আপনি এইভাবে না দিয়ে এইভাবে দেন, DIR বা যেটাতে ইনস্টল করা যেত কাঁদো কে তাহলে? -h -u http://192. কি খাইছে ভাই? ভাত কি খাইছে? কি খাইছে? ভাত খাইছে? আরে আমদুদ দিয়ে ভাত খাইছে। একটা P missing sir. মজা হয় নাই না? চিনি টিনি দাও নাই? মিষ্টি টিষ্টি হালকা? Report save to তাহলে আম here. খাওয়াই দাও, শোয়ানোর আগে একটা খাওয়াই দিও। স্যার একটু মিউট করে দিবেন প্লিজ। কাকে মিউট করব? স্যার ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন, সবাইকে ওয়েট করে দেন। সবাইকে বা মিটল। I think it is already mute. Okay, so আমরা Metasploit DIR Buster report. Okay, fine. LS DIR Buster report cut, DIR Buster report. হ্যাঁ, কিছু পাওয়া যায় না এখান থেকে। সো DIR Buster খুব বেশি কিছু করতে পারে নাই। সো যেহেতু DIR Buster কিছু করতে পারে নাই, সো আমরা DIRB তে যাব। DIRB তে যাব। DIRB এর কমান্ডটা কি? http://192.168.100.133. সেমিকোলন। Yes, it starts scanning. আচ্ছা, আমি এটা অনেক সময় লাগবে, আমি শুধু দেখা দিই যে কোড, ঠিক আছে, কোড 200 মানে কি, যে এটা পাওয়া গেছে আসলে, তার মানে হচ্ছে twiki/bin/edit, এইটা একটা ফাইল ফোল্ডার আমার কাছে আছে, অ্যাটাচ নামে একটা ফোল্ডার আছে, বিন চেঞ্জ নামে একটা ফোল্ডার পাওয়া গেছে, স্ট্যাটাস কোড 0, php-myadmin setup style নামে একটা ফোল্ডার পাওয়া গেছে, php-myadmin setup script নামে একটা ফোল্ডার পাওয়া গেছে, php-myadmin setup index.php নামে একটা ফাইল পাওয়া গেছে। সো আপনি যদি DIRB ইউজ করেন, then what you can do is you can get the detailed information about which is available in the web server. একটা মিনিট। হুম।
সরি, সো এইভাবে আপনাকে প্র্যাকটিস গুলা করতে হবে। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত পাকা হবে, আপনি কাজ করে মজা পাবেন। ঠিক আছে? হ্যালো, এখন সালাম আলাইকুম ভাইয়া। জি, আমার একটা কোশ্চেন ছিল যে এই আমরা প্র্যাকটিস করার জন্য মানে কোনটা ইউজ করব, প্যারট ইউজ করব নাকি কালি লিনাক্স ইউজ করব? আপনি প্যারোটা ইউজ করতে পারেন, কালিও ইউজ করতে পারেন, কোনোটার সঙ্গে কোনোটা বাধা নাই। মানে আচ্ছা, প্যারটের যেটা দেখলাম একটা মেট এডিশন আর একটা হচ্ছে ওই কেডি, এই দুটার ভিতর কোনটা ইউজ করব? আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, যে টুল পাবেন না ওই টুল নামাই নিয়ে ইনস্টল করে দিবেন, শেষ। আচ্ছা আচ্ছা, মেটটা দেখলাম লাইট আর কেডিটা যেটা ওইটা দেখলাম একটু মানে অ্যাডভান্স এবং ভারী। এটা নিয়ে আপনার ইয়া করার কিছু নাই, মানে আপনি সবসময় ইয়া করবেন আর কি। মানে আপনি যে কোনো একটা লিনাক্স, ইভেন আপনি যদি কালি লিনাক্স ইউজ না করেন, আপনি একটা উবুন্টু ইউজ করেন, উবুন্টুর মধ্যে আপনি সব টুল কিন্তু ইনস্টল করে নিতে পারেন। তফাৎটা একটাই যে প্রত্যেকটা টুল আপনাকে ইনস্টল করতে হবে, বিকজ অফ টুল গুলার ভিতরে ওই কালি মানে অন্যান্য অপারেটিং সিস্টেমের ভিতরে টুল গুলা দেওয়া থাকে না, কালি লিনাক্সের ভিতরে অনেকগুলো টুল দেওয়া আছে, সেটাই, এর বাইরে আর কিছু না। সো ওকে, গট ইট। আপনি মিরর করার জন্য এইচটি ট্র্যাক ইউজ করতে পারেন, এগুলা উইন্ডোজ বেস টুল, সো এগুলা আসলে বোঝার কিছু নাই, বা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কি করতে হচ্ছে। লিনাক্সের হইলে একটা কমান্ড দেওয়া থাকে যে একটা কমান্ড দিয়ে আমি কিভাবে করব বুঝতেছি না, ইত্যাদি ইত্যাদি। উইন্ডোজে আইকন ওই ক্লিক। গত ক্লাসে যেটা আপনি বলছিলেন ওই যে মানে এটা তো আমরা মনে হয় ইথিক্যাল ভার্সন 9 এর পিডিএফটা ওপেন হইছে। তারপরে যে আপনি যেটা বলছিলেন যে ওদের সাথে ই করবেন, কমিউনিকেট করবেন যে ওইটা কেন আপনি করতে পারতেছেন না, বাট ওইটা কি সলভ হয়েছে ভাইয়া? না, ওইটা সলভ হয় নাই, আমি মাত্রই লিখছি। আচ্ছা আচ্ছা, মানে এইটার সাথে কি ওইটার ওই মানে ফাইলের কি অনেক বেশি ডিফারেন্স থাকছে কাছাকাছি? না, এখানে কন্টেন্ট ওয়াইজ ডিফারেন্স নাই, বাট মানে কসমেটিক ওয়ার্কস আছে অনেক। ঠিক আছে, মানে এই স্লাইড গুলো যেরকম একটু যেরকম দেখা যাচ্ছে ওই 11 স্লাইড গুলো বা 10 স্লাইড গুলো ওইরকম না, 10 স্লাইড গুলোর মধ্যে আরেকটু ইয়ে আছে, মানে একটু গর্জিয়াস আর কি, একটু ডিফারেন্ট ওয়েতে সাজাইছে। তাহলে বাট ভাইয়া কন্টেন্ট মানে যদি ই হয় তাহলে যদি ওইটা দেখাইতে পারতেন আমাদের জন্য মনে হয় একটু আরেকটু না, বেটার হইতো। ইকবাল ভাই শেয়ার করছে 11টা আমার সঙ্গে। ওই আমাদের চ্যাট মেসেঞ্জারে, ওই যে গুগল ড্রাইভ। আচ্ছা, আমি আসলে দেখি না এখনো, দেখলে নামানো যাবে আর কি, সমস্যা নেই। ওইটা দিয়ে পড়ানো তো সমস্যা, আমি যেহেতু সার্টিফাইড ট্রেনার, ওরা যদি বুঝতে পারে যে আমি এইসব আকাম করতেছি তাহলে আমার জন্য একটু ঝামেলা। এনিওয়ে, যদি হোক, ঠিক আছে। সো এগুলা হচ্ছে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো আপনি, সরি, এগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য টার্গেট ইনামোরেশন বা ফুটপ্রিন্টিং, এই আর কি, যে হাউ ইট ইজ রানিং এন্ড হোয়াট টাইপ অফ ইনফরমেশন শুড আই প্রোভাইড ফর ওয়েবসাইট ফুটপ্রিন্টিং ইস্যু। আচ্ছা, এখন ইমেল, না ইমেল, ইমেল ফুটপ্রিন্টিং রয়েছে, আর আমাদের ডিএনএস রয়ে গেছে আজকে। ঠিক আছে, আমরা ইমেলের ডিএনএসটা একটু দেখি। ইমেলের হেডারটা একটু পরিচিত হয় না, যে ইমেলের হেডারটার মধ্যে আসলে কয়টা ফিল্ড আছে? 8টা ফিল্ড আছে, বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ফিল্ডই আছে, 8টাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মধ্যে হেডারটা দেখলে পরে আপনি কাকে ডেলিভার করা হয়েছে প্রথমে সেটা পাবেন, ডেলিভার টু। আচ্ছা, আমরা এখানে না দেখে আমরা একটা লাইভই দেখি। আমি আসলে আমার মনেও নাই যে আসলে ইয়াহুর হেডার কিভাবে দেখে। সে ফর এক্সাম্পল ইয়াহু না, ঠিক আছে, ইয়াহুরটা দেখি, হাউ টু ভিউ দ্য জিমেইল, ওকে, জিমেইল হেডার। বলছে ওপেন দ্য মেইল you want to check the header for, okay fine, let's go. Sorry, mail.google.com। আমি কিন্তু জিনিসটা জানি, তারপর আপনাদেরকে জাস্ট আপনি কিভাবে কাজ করবেন, আপনি কিভাবে বসে বসে এগুলা রিসার্চ করবেন সেটার জন্য। সো নিউ ইয়র্ক টাইমস ব্রেকিং নিউজ, এটা আমি দেখতে চাই। আচ্ছা, তারপরে কি করতে হবে? নেক্সট টু রিপ্লাই,
click more, show original. Next to reply, show more কোথায়? এটা উপরে আছে উপরে যে ডট ডট এটা না? ডান দিকে না 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 ডট ডট নিচে দেখেন ডানে স্টার স্টার ডান পাশে ওই যে টাইম 1 আওয়ার হ্যাঁ এটা না? হ্যাঁ তারপরে show original. শো অরিজিনাল This is the header that you can check. Yes, email header. Copy to clipboard. এই আপনি ক্লিপবোর্ডেও দেখতে পারেন অথবা এখান থেকে দেখতে পারেন। প্রথমে ছিল ডেলিভার টু, আমাকে মেলটা আমার অ্যাকাউন্টে ডেলিভার করা হয়েছে। This is my email address, receiver email address. This is the actual recipient. Recipient, actual recipient. Number 1. তারপর আর কোনটা দেখাইছে আপনাকে? সেন্ডার আইপি অ্যাড্রেস। আবার দেখাইছে অ্যাড্রেস ফ্রম হুইচ দ্য মেসেজ ওয়াজ সেন্ট, মানে সেন্ডার অ্যাড্রেস। হোয়ার ইজ দ্য সেন্ডার অ্যাড্রেস? আমরা কি দেখতে পাচ্ছি এখানে সেন্ডার অ্যাড্রেস? ওইখানেই দেখি, এখানে র্যাপিং করা নাই তো। আচ্ছা, সেভ করেন নি সব করে ফ্রম New York Times direct. This is the sender address. This is the recipient address. No doubt. খুব ক্লিয়ারলি দেওয়া। তারপর sender IP address. Sender IP কই? এই দেখেন ওকে আমি কিন্তু সবই ঝাপটা দেখছি, আমার চশমা আসলে ভেঙে গেছে। এই যে, অথবা টু বি ইজ ভেরি স্পেসিফিক, দিস ওয়ান। তারপর ডেট এন্ড টাইম অফ রিসিভ বাই দ্য অরিজিনাল ইমেল সেন্ডার। সেন্ডার যখন রিসিভ করছে ওই দিন আমি মানে রিসিভ ফ্রম এত ফাইন, এখানে কোন একটা জায়গায় ডেট টাইম আছে, যে সময়টাতে সে এটা রিসিভ করছে। মেল সার্ভার যখন এটা রিসিভ করছে মেলটা সেন্ডারের কাছ থেকে, কখন ডেলিভার করছে ইট মে বি ডিফারেন্ট, বাট এই সময় সে রিসিভ করছে মেলটা ফ্রম দ্য সেন্ডার। অথেন্টিকেশন সিস্টেম ইউজড বাই দ্য সেন্ডারস ইমেল অ্যাড্রেস। ইমেল সেন্ড করার জন্য কোনো অথেন্টিকেশন ছিল কি না, আপনি দেখেন কোন জায়গায় DKIM লেখা আছে কিনা। DKIM, এই যে, এবং অথেন্টিকেশন ছিল, DKIM এ। এটা জিমেল স্প্যাম এন্ড অথেন্টিকেশন মেকানিজম নাম হচ্ছে DKIM। DKIM ইজ এ টেকনিক টু অথেন্টিকেট দ্য ইউজার, অথবা সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক। ডিমার্ক নামে একটা টেকনিক আছে, ডিমার্ক, DKIM, SPF। সবাই SPF টাই বেসিক্যালি ইউজ করে। জিমেল আসলে দেখলাম যে DKIM ইউজ করে, বাট সবাই সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্কটা ইউজ করে। এটা কোনো সমস্যা না, আপনি কি ইউজ করছেন। তার মানে এটা বোঝা গেল সে আসলে DKIM রিলেটেড পলিসি ফ্রেমওয়ার্ক ইউজ করে। আচ্ছা, তারপরে আর কি আছে? ডেট এন্ড টাইম মেসেজ সেন্ড। মেসেজ ডেলিভার করছে যখন, মেসেজ যখন রিসিভ করছে, রিসিভ করার পরে হয়তো তখনই ডেলিভার করে দিছে, অথবা হয়তো তখন সে ডেলিভার করতে পারে না, একটু দেরি করে ডেলিভার করছে। দেরি করে ডেলিভার করার অনেক কারণ থাকতে পারে, যে আমি যে মেল সার্ভারকে এটা ডেলিভার করব সেই মেল সার্ভারকে আমি রিচ করতে পারি নাই, বা এটা ডেলিভার করার আগে আরো অনেকগুলা মেল ডেলিভার করতে হবে, এটা কিউর মধ্যে পড়েছিল, সেটাও হইতে পারে। তো
তার মানে হচ্ছে যে যে মুহূর্তে মেসেজটা রিসিভ হয়েছে ইট ডাজ নট মিন দ্যাট ওই সময় সেটা ডেলিভার করে দিচ্ছে। ডেলিভার করার জন্য তার আলাদা একটা সময় লাগতে পারে, যে হ্যাঁ আমি 5:10 এটা রিসিভ করছি ইউজারের কাছ থেকে, বা 5:20 আমি এটা ডেলিভার করছি রিসিভারের যে মেইল সার্ভার তার কাছে। তো এটাও আপনি এখানে পাবেন, কোনো একটা জায়গায় ডেট টাইম এখানে কোনো পাবেন, এই যে ডেট। এটা একটা ভালো জিনিস। এটা সে আমাকে 29 জানুয়ারি 7:29 এটা রিসিভ করছে মেল সার্ভারের কাছে। মেল সার্ভার রিসিভ করছে এতটায়, বাট আমার কাছে ডেলিভার করছে 3 ঘন্টা পরে। না, এটা তো পিডিটি টাইম, পিডিটি স্ট্যান্ডার্ড মনে হয়। হ্যাঁ, টাইম জোন চেঞ্জ হচ্ছে, মেবি টাইম জোন চেঞ্জ, চেঞ্জের কারণে কয়েক মিনিটে মেবি টাইম জোন, আমরা টাইম জোন চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। আবার এটা আবার স্বাভাবিক নাও হতে পারে, নিউ ইয়র্ক টাইমও আমেরিকান, আমার গুগল সার্ভারও কিন্তু আমেরিকান। সো এখন আমার পিসির টাইম এখানে সে বসাইছে কিনা আই এম নট শিওর। না, পিসি টাইম না, টাইম জোনটা বলছে যে এটা জিএমটি -7 আর হ্যাঁ। ডেলিভার করছে জিএমটি -4। আমার কিন্তু আসলে জিএমটি -4 না, আমারটা জিএমটি +6। এটা হচ্ছে সিঙ্গাপুর বা ওই কোন একটা ডিভিশন এই করছে। সিঙ্গাপুর হতে পারে, -4 সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, দুটো জায়গা। সেন্টারের ফুল নেমও পাইতে পারেন, যে সেন্টার যে পাঠাইছে তার ফুল নেমটা সবসময় ফুল নেম হিসেবে প্রকাশ করে না, বিকজ অফ আমি ফুল নেম সবসময় অনেক সময় পুরোটা দেই না আর কি, বাট এই ফিল্ডটাতে ফুল নেমই থাকে আর কি। আরেকটা হচ্ছে যে মেসেজের একটা ইউনিক নাম্বার থাকে, সেই নাম্বারটা মেসেজের আইডি। এখানে কোন একটা জায়গায় মেসেজের আইডিটা পাবেন আপনি। এই পার্টিকুলার এই হচ্ছে কি আপনার মেসেজের হেডার দেখে আপনি খুব বেশি ইনফরমেশন পাবেন তা আমার কাছে মনে হয় না। আমাদের যেটা দরকার, আমাদের ইথিক্যাল হ্যাকিং পয়েন্ট অফ ভিউ থেকে, এটা আমি তখন যেটা দেখলাম সেটা হলো ফরেনসিক টাইপের ভিউ থেকে। এখানে ইথিক্যাল হ্যাকিং এর কন্ট্রিবিউশন বা এখান থেকে আপনি ইথিক্যাল হ্যাকিং এর রিলেটেড খুব কম ইনফরমেশন পাবেন। আমাদের জন্য আসলে বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে যে বাউন্স ইমেল যদি একটু দেখাইতেন। অনেক সময় দেখা যায় যে কেউ স্পুপ ইমেল পাঠায়, ইম্পারসোনেট বা ফ্রড ইমেল পাঠায়, সেক্ষেত্রে হেডার থেকে যে ইনফরমেশনটা আমরা কালেক্ট করতে পারি সেটা যদি একটু ডিটেইল। ওইটা বাউন্সের জন্য তো একটা ফিল্ড ছিল বোধহয় না, বাউন্সের জন্য যে কোন ইমেল অ্যাড্রেসে বাউন্স এরর হইলো, যে আমি মেলটা পাঠাইতে পারলাম না, মেলটা আমি ইউজারের কাছ থেকে রিসিভ করছি ঠিকই, সেন্ডারের কাছ থেকে রিসিভ করছি, সেন্ডারের কাছ থেকে রিসিভ করার পরে এটা সামহাও আমি এটা পাঠাইতে পারি না। পাঠানোর অনেকগুলো কারণ থাকতে পারে, যে মেল সার্ভার এটা রিসিভ করবে রিসিপিয়েন্টের মেল সার্ভার ইজ নট অ্যাভেলেবল, বা রিসিপিয়েন্টের মেল সার্ভারটা অ্যাভেলেবল বাট আমি যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটা ঠিক নাই। সো এখন আমাকে কি করতে হবে, সেন্ডারকে বলতে হবে যে তোমার এই মেলটা দেওয়া গেল না, বা আরো কোনো রেস্ট্রিকশন আছে থাকতে পারে, যেমন ধরেন যে মেল সার্ভার অ্যাভেলেবল, ইউজারও অ্যাভেলেবল, মানে ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে, কিন্তু আপনি যে অ্যাটাচমেন্ট দিচ্ছেন সেই অ্যাটাচমেন্টটা আসলে মেইল সার্ভার রিস্ক করে না, ইউজারের জন্য একটু বেশি হয়ে গেছে, তার পলিসিতে পড়তেছে না। এটার জন্য আপনাকে নোটিফিকেশন আমাকে দিতে হতে পারে, মানে আপনাকে বাউন্স করতে হবে, বাউন্স ব্যাক, মেইলটা আমি পাঠাতে পারিনি সো আই নিড টু বাউন্স ব্যাক টু দ্য সেন্ডার। বাউন্স ব্যাক টু দ্য সেন্ডার মানে হচ্ছে ইউজুয়ালি যে রিসিপিয়েন্ট যে সেন্ডার সেই আসলে বেসিক্যালি বাউন্স ব্যাক ইউজার। কারণ আমি যদি পাঠাই থাকি মেলটা এবং সেটা যদি মেল সার্ভার ডেলিভার না করতে পারে তাহলে আমাকেই নোটিফাই করতে হবে যে হ্যাঁ তোমার মেলটা ডেলিভার করা যায় না ডিউ টু ইউজার ইজ আননোন, মেল সার্ভার ইজ আনঅ্যাভেলেবল, বা দ্য পলিসি ডাজ নট সাপোর্ট টু ডেলিভার দ্য মেল ইত্যাদি ইত্যাদি। এজ এক্সাম্পল আমি যেটা বাউন্স বলতে চাচ্ছি আরেকটা টপিকস, সেটা এজ এক্সাম্পল ধরেন যে ইয়াসিন ভাই উৎপল ভাইকে একটা ইমেল সেন্ড করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ইয়াসিন ভাই উৎপল ভাইকে সেন্ড করতেছে না, রুবেল ভাই সেন্ড করতেছে স্পুপ ইমেল ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা সেই ইনফরমেশনটা পাইতে পারি কিভাবে? সেক্ষেত্রে তো আপনার মানে সার্ভারের আইপি ডিফারেন্ট থাকবে, এসএমটিপি ডিফারেন্ট থাকবে, আপনার এসএমটিপি দেখাবে না, তাই কিনা?
sender their shahadat at yahoo.com. So আমার মেলটা ডেলিভার করব কে? রাইট? হ্যাঁ। কার কাছে পাঠাচ্ছি? ধরেন রিসিভার হচ্ছে হুসেন @gmail.com. এটা রিসিভ করবে কে? SMTP সার্ভার অফ জিমেল। এছাড়া তো কোনো উপায় নাই। না। এখন উনি বলতেছে এই মেলটা আসলে পাঠাচ্ছে হলো গিয়া ইয়াসিন। এখন ইয়াসিন যে পাঠাচ্ছে, ইয়াসিন কার অ্যাড্রেস থেকে পাঠাচ্ছে? সেন্ডার অ্যাড্রেস কি? ইয়াসিন yahoo.com. ইয়াসিন @abc আর yahoo.com। তাহলে এখানে স্পুফিংটা হলো কোথায়? ইয়াসিন যদি ইয়াসিন@yahoo.com যদি হয়, এক্ষেত্রে ফিশিং হচ্ছে, স্পুফিং হচ্ছে। আমি তো এখানে স্পুফিং এর কিছু দেখতেছি না। ইয়াসিন@yahoo.com যদি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয়, তাহলে নাথিং ইজ স্পুফড। আমি জাস্ট স্পুফের পার্সপেক্টিভ থেকে দেখতে চাচ্ছি যে যখন স্পুফ হবে সেক্ষেত্রে হ্যাঁ, স্পুফ যদি হয়, প্রথম কথা হচ্ছে যে স্পুফ মেইল কি না সেটা যেন আপনাকে বলতে হবে, যে তাহলে আপনি যে স্পুফ করতেছে সে আসলে কার ইমেল অ্যাড্রেসটা ইউজ করতেছে। আপনি আমাকে স্পুফ করবেন, ঠিক আছে, shahadat@yahoo.com। আমি এমন একটা ইমেল অ্যাড্রেস থেকে মেল করব আসলে এটা শাহাদাত না, বাট এটা দেখাবে shahadat@yahoo.com। তাহলে অ্যাকচুয়ালি আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা কি? আপনি আমাকে একটা yahoo.com. হ্যাঁ, shahadat@yahoo.com. না, shahadat@yahoo.com if it is a valid email address, ঠিক আছে, if it is a valid email address, আমি যদি ধরে নেই যে yasin.yahoo.com এটা ভ্যালিড যদি হয়, তাহলে এখানে স্পুফিং এর কোনো ইস্যু নাই। আর yasin@yahoo.com এটা যদি ভ্যালিড অ্যাড্রেস না হয়, যে না ইয়াসিন নামে ইয়াহু তো কোনো অ্যাকাউন্টে নাই, এটা একটা ইনভ্যালিড অ্যাড্রেস, সে ফর এক্সাম্পল ইনভ্যালিড অ্যাড্রেস, হ্যাঁ, এই অ্যাড্রেসটা ইনভ্যালিড। ঠিক আছে, এই অ্যাড্রেসটা যখন ইনভ্যালিড হয়ে যাবে, অ্যাড্রেসটা যখন ইনভ্যালিড হয়ে যাবে, তখন যদি ভ্যালিড হইতো hussein@gmail.com যদি এটা না পাঠানো যাইতো, তাহলে yasin@yahoo.com আমাকে সে একটা বাউন্স ইনফরমেশন দিয়ে দিত যে না এইটা তোমার হচ্ছে না, সো এটা তোমার পাঠানো যাবে না, তোমাকে আমি নোটিফাই করে দিলাম। যদি এটা ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস হয়, ইনভ্যালিড যখন ইমেল অ্যাড্রেস হবে, হ্যাঁ দিস ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড, তখন আপনার সেই যে একটু আগে দেখালাম DKIM অথেন্টিকেশন একটা ইস্যু আছে না, অথেন্টিকেশন একটা ইস্যু আছে না, অথেন্টিকেশন, ঠিক আছে। আপনি যখন এই ইমেল অ্যাড্রেসটা একটা ফেক ইমেল অ্যাড্রেসটা যে যখন আপনার ইমেল সিস্টেমকে ইমেল সিস্টেম যখন আপনাকে অথেন্টিকেট করবে, তখনই ফেল করবে। তখন যখন ফেল করবে, তখন আর আপনার জন্য কোনো মেল সার্ভিসের জায়গা নাই, বিকজ দিস অ্যাড্রেস হ্যাজ ফেইল টু প্রুভ ইট ইজ এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ইউজারকে অথেন্টিকেট করা যায় whether it is a fake or whether it is not a fake। আর বাই ডিফল্ট যেটা হয়, যে মনে করেন কোন একটা অপারেটিং সিস্টেমে বা সরি কোন একটা মেল সার্ভার অথেন্টিকেশন মেকানিজম নাই, এসএমটিপি অথেন্টিকেশনটা নাই, তারা এটা ইউজ করে না, এসএমটিপি অথেন্টিকেশন ইউজ করে না, এটা ক্রস, সেক্ষেত্রে এটা অ্যালাউ করবেন, সেই ক্ষেত্রে ইট উইল বি অ্যালাউড, এন্ড আপনার বাউন্স ইমেল অ্যাড্রেস এটাই থাকবে, বাট এটা অনেক রেয়ার কেস, ইট ইজ এ রেয়ার কেস, মানে কেউ যদি ইচ্ছা করে না করে থাকে আর কি। আচ্ছা, এখন মেইলিং সিস্টেমের
যদি আপনি ফুটপ্রিন্টিং করতে চান তাহলে আপনাকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে মেল সিস্টেম সম্পর্কে জানতে হবে। আমরা গত ক্লাসে প্রথম দিকের ক্লাসে বলতেছিলাম যে যে কোনো প্রোটোকলের কিছু কমিউনিকেশনের জন্য অ্যালফাবেট থাকে, ঠিক আছে, যে কোনো কমিউনিকেশনের জন্য। তার মানে এসএমটিপি যেহেতু একটা কমিউনিকেশন প্রোটোকল, ইমেল কমিউনিকেশন প্রোটোকল, সো এসএমটিপিরও কিছু মেথড আছে, বা এটাকে অনেক সময় আমরা ভিইআরবি ভার্বো বলি, এসএমটিপি ভার্বো। আপনি ভার্বো বলতে পারেন, মেথডও বলতে পারেন। সো এসএমটিপি কমান্ড, এটা এখানে কমান্ড আকারে দিচ্ছে, এসএমটিপি কমান্ড ইউ অল নিড টু নো, ঠিক আছে। তার মানে ব্যাকএন্ডে আমরা যে মেইলটা চেক করি তখন এই জিনিসগুলো আসলে বেসিক্যালি রান করে। extended hello extended hello, mail from sender address, receive to recipient address, size of the text, maximum size, data is basically the body of the email. VRFY, verify, this is used for authentication, verification of the user, whether the user is exist in the email system or not. টার্ন মানে হচ্ছে ইমেল ক্লায়েন্টকে ইমেল সার্ভার বানাতে পারেন, এটা অনেক রেয়ার। অথেন্টিকেশন, দ্যাট ইজ এনাবল দ্য অথেন্টিকেশন মেকানিজম। রিসেট, কমিউনিকেশন উইল বি রিসেট। এক্সপোনেনশিয়াল, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আফটার দ্যাট ইউ ক্যান কুক উইথ। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে VRFY, এটা আমাদের জন্য খুব বেশি দরকার। ভেরিফাই, আমরা ভেরিফাই করতে পারি whether a user is exist or not একটা মেল সার্ভারের ভিতরে। So how can I do that? SMTP enum, okay, এটা নাই, apt install, এটা নামাইতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি নামাই। SMTP enum, SMTP enum.pl, I think it is a Python file. No, PL to part, sorry. এটা একটা পার্ল ফাইল, সো লেটস কপি ইট।
এখানে অনেক কাজ করতে হবে, এই কোড মডিফাই করতে হবে, মানে আরো অনেক মডিফাই করতে হবে। আচ্ছা, সবচেয়ে সহজ একটা টুল, সবচেয়ে সহজ মানে সবচেয়ে ইফেক্টিভ টুলটা দি হারভেস্টার। দি হারভেস্টার ইউজ করে আপনি ইমেল অ্যাড্রেস, কোন একটা পার্টিকুলার ডোমেনের ইমেল অ্যাড্রেসকে আপনি ইয়ে করতে পারেন, চেক করতে পারেন যে তাদের কতগুলো ইমেল অ্যাড্রেস ইন্টারনেটে এক্সপোজড আছে। দি হারভেস্টার কমান্ড দিয়ে আপনি যদি এন্টার দেন, দি হারভেস্টার, দি হারভেস্টার, ঠিক আছে, কোনটাই তো কাজ করে না। দি হারভেস্টার -d robi.com.bd। রবির পরে .com.bd দুটো ডট করছে আর কি শেষে। এত ভুল হইলে কেমনে? নো, maybe it is not running from my computer. আচ্ছা, এটা আমার একটা কমিটমেন্ট থাকলো যে আমি আগামী ক্লাসে আপনাকে SMTP নাম আর হচ্ছে দি হারভেস্টার, এই দুইটা টুল ফর ইমেল ফুটপ্রিন্টিং, FTTPRINTING ফুটপ্রিন্টিংটা আমরা দেখে নেব, এই দুইটা টুল, ঠিক আছে। হাউএভার এই দুইটা টুল এখানে বিল্ট ইন থাকার কথা, লিনাক্স কালি লিনাক্সের ভিতরে থাকার কথা। sudo apt get update, যাই হোক এটা দিয়েও কাজ করা যাবে, বাট কিছু এখানে কিছু জিনিস ফেলে দিতে হবে আর কি, ফেলে দিলে পরে এটা কাজ করবে। এত সময় নাই এখন, আমি এটা পরে করে রাখবো না। আচ্ছা, এখন বাকি জিনিস এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের জন্য না, এগুলা অন্য কারোর জন্য লাগতে পারে। যেমন সামথিং লাইক এরকম আপনি যদি দেখেন কম্পিটিটিভ ইন্টেলিজেন্স, যে আপনি বিভিন্ন জায়গায় কোম্পানির যত ফুটপ্রিন্টিং আছে, যেমন ধরেন গ্রামীণ ফোনের ইনফরমেশন কোথায় আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনি পাবেন, গ্রামীণ ফোনের ইনফরমেশন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে পাবেন, গ্রামীণ ফোনের ইনফরমেশন টেলিনরে পাবেন, গ্রামীণ ফোনের ইনফরমেশন বিটিআরসি তে পাবেন। সো ওইখান থেকে আপনি দেখে দেখে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স গ্যাদার করবেন। এই জিনিসগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বা আসলে বেসিক্যালি এটা একটা মানে একদম লাস্ট অপশন, যে কোনো জায়গায় যেহেতু কিছু পাচ্ছে না, দেখি এখানে খুঁজে দেখি কিছু পাই কিনা। এইখান পর্যন্ত আমাদের বেসিক্যালি যাইতে হয় না কখনো, আমরা আসলে টেকনিক্যালি যতটুকু জানি বা যতটুকু করতে পারি সব আমাদের টুলের মাধ্যমে করে ফেলা সম্ভব। আচ্ছা, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএস। আমরা বোধহয় ডিএনএস কিছু দেখছিলাম না, কুইজটা দেখে ফেলছি, আমরা এখন ডিএনএসটা দেখব, যে হাউ ডিএনএস ওয়ার্কস। আমরা জানি যে ডিএনএস আসলে বেসিক্যালি এ নেম রিজলভার ফাংশন আর নেম রিজলভার সার্ভিস। ডিএনএস না, ডিএনএস ইজ বেসিক্যালি নেম রিজলভার সার্ভিস। নেম রিজলভার সার্ভিসের ডিএনএস এর ক্লায়েন্টের নাম হচ্ছে এনএস লুকআপ, ঠিক আছে। এনএস লুকআপ দেওয়ার পর আপনি যদি দেখেন www.google.com, then you will get the IP address of the Google, ঠিক আছে। If you tell the name, it will tell you the associate IP address of the machine, or if you tell the IP address, it will give you the associate name of the machine. So এই দুইটাই সে করতে পারে, দুই ভাবে সে কাজ করতে পারে। আমরা গত ক্লাসে বলতেছিলাম যে একটার নাম হচ্ছে ফরওয়ার্ড লুকআপ, একটার নাম হচ্ছে রিভার্স লুকআপ। ফরওয়ার্ড লুকআপ মানে হচ্ছে we tell the server name and it will tell the IP. Reverse lookup মানে হচ্ছে we tell the server IP, it will tell the
সার্ভার নেম, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের খুব কম যদি বলেন আর কি, কম করে যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ডিএনএস সার্ভারের ফাংশনালিটি। আরেকটা এডিশনাল ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে আপডেট দ্য সেকেন্ডারি ডিএনএস সার্ভার। তার যদি একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার থাকে, এটাকে আপডেট করার দায়িত্ব ওর। কারণ হচ্ছে আমরা যা এন্ট্রি দেই সব প্রাইমারি ডিএনএস সার্ভার দেই, এবং প্রাইমারি ডিএনএস একটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের এটা আপডেট হয়ে যায়, সো তখন প্রাইমারি ডিএনএস সার্ভার দায়িত্ব হচ্ছে তার সেকেন্ডারি পেয়ার কে আপডেট করা। সো এই অংশটুকু হচ্ছে, উপরের যে অংশটুকু আছে এটা হচ্ছে গিয়া সার্ভার টু সার্ভার কমিউনিকেশন, সার্ভার টু ক্লায়েন্ট, সার্ভার টু ক্লায়েন্ট অথবা ক্লায়েন্ট টু সার্ভার। আর এইটা কমিউনিকেশন হচ্ছে সার্ভার টু সার্ভার। ক্লায়েন্ট টু সার্ভার আর সার্ভার টু ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট জিজ্ঞেস করে সার্ভার আনসার দেয়, এটা হচ্ছে কি সার্ভার টু ক্লায়েন্ট বা ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন। এটাতে তার যে পোর্ট সেটা হচ্ছে ইউডিপি 53, আর সার্ভার টু সার্ভার কমিউনিকেশনের জন্য তার যে পোর্ট তার নাম হচ্ছে টিসিপি 53, ঠিক আছে। আচ্ছা, এখন সে যে এই যে আমরা নাম বলে আইপি বলে, আর আইপি বলে যে নাম বলে দেয়, হাউ ইট নোস ইট, সেটা কিভাবে জানে, ঠিক আছে। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে it has a database, mapping database, it has a mapping database for server, for name to IP resolution. আরেকটা হচ্ছে it has another database for IP to name resolution. তার কাছে দুইটা ডাটাবেজ আছে, ঠিক আছে, তার কাছে দুইটা ডাটাবেজ আছে। তার মানে নাম বললে আমরা নাম বলবো, সে আইপি বলে দিবে, আমরা আইপি বলবো, নাম বলে দিবে। নাম যদি বলে দেয় এটার নাম হচ্ছে ফরওয়ার্ড লুকআপ, আর এটার নাম হচ্ছে রিভার্স লুকআপ। রিভার্স লুকআপ তার মানে একটা ফরওয়ার্ড লুকআপ ডেটাবেজ আছে যেখান থেকে সে ফরওয়ার্ড লুকআপ করে, আর একটা রিভার্স লুকআপ ডাটাবেজ আছে যেখান থেকে সে রিভার্স লুকআপ করে ফেলে। এই দুইটা হচ্ছে তার ডাটাবেজ। এখন ডাটাবেজের ফরম্যাটটা কি রকম? ফরম্যাটটা হচ্ছে ডাটাবেজের মতো ফরম্যাটটা হচ্ছে এরকম, লাইক যেমন ধরেন আমরা ডিএনএস এর কাছে কি কি as a client আমরা ডিএনএস এর কাছে what are the information those we can ask to DNS. আমরা ডিএনএস এর কাছে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? শুধু নাম বলে দেব আর আইপি বলে দেব, এটাই একটাই? নো, আমি জিজ্ঞেস করতে পারি who is the DNS server of a particular domain. একটা ডোমেনের নাম বলে দিলাম, আমি ওই ডোমেনের নাম বলে দিয়ে তাকে বলতে পারি যে তুমি আমাকে বলো ওই ডোমেনের ডিএনএসটা কে। coding. Let me finish the class, then we'll practice the coding. Scroll the dot. So, who is the DNS server of the particular domain? আমি একটা ডোমেনের নাম বলবো, সে আমাকে বলে দিবে যে ওই ডোমেনের ওই ডোমেনের ডিএনএস সার্ভার নাম হচ্ছে, এটাকে আমরা বলি এনএস লুকআপ। এনএস
লুকআপ, যে আমি একটা নেম সার্ভারের কথা জানতে চাচ্ছি, এটাও জানতে যেতে পারি হু ইজ দা মেইল এক্সচেঞ্জার, মানে মেইল সার্ভার, ঠিক আছে, MAIL মেইল সার্ভার অফ এ পার্টিকুলার ডোমেন, এটার নাম হচ্ছে MX লুকআপ, আমি জানতে পারি। আবার আমি জানতে পারি যে হোয়াট ইজ দ্য IP অফ এ সার্ভার, যেটাকে আমরা ফরওয়ার্ড লুকআপ বলতেছি, বা এটাকে আমরা বলি অ্যাড্রেস লুকআপ, IP অ্যাড্রেস লুকআপ। নরমালি IP অ্যাড্রেস লুকআপ, IP অ্যাড্রেস লুকআপ, অনেক সময় এটাকে আমরা বলি এ লুকআপ। আবার এটা বলি হোয়াট ইজ দ্য নেম অফ এ associate, name associate with a server with an IP address, sorry, with an IP, যে আমরা একটা IP বলে দিলাম, আমরা বললাম যে এইটার সাথে কোন নামটা অ্যাসোসিয়েট, তার নাম কি, এটাকে আমরা বলি রিভার্স IP অ্যাড্রেস লুকআপ বলি, এটাকে আমরা অনেক সময় এটাকে ফরওয়ার্ড লুকআপ বলি, অনেক সময় আমরা এটাকে এ লুকআপ বলি, এটাকে আমরা বলি রিভার্স লুকআপ, ঠিক আছে, এটাকে আমরা বলি নেম লুকআপ, অনেক সময় এটাকে আমরা বলি PTR, এটা আমরা PTR লুকআপ বলি, ঠিক আছে। আমরা এটাও জানতে যেতে পারি is there any alternate name of this server, যেমন আমরা একটা মেশিনের নাম মাল্টিপল দিতে পারি, অ্যাকচুয়াল নাম একরকম, আবার মানুষ চিনবে আরেক রকম, যেমন www.google.com, এই যে মেশিনটা, এই মেশিনটার নাম কিন্তু একদম অপারেটিং সিস্টেমের ভিতরে কিন্তু www লেখা নাই, এটার নাম কিন্তু অন্য কিছু লেখা আছে। এখন আমি এটা এবার কিভাবে জানবো যে ইজ দেয়ার এনি আদার অল্টারনেট নেম অফ এ সার্ভার, এটাকে আমরা বলি হচ্ছে সি নেম লুকআপ। সো এইটুকু আমাদের জানলে চলবে, এই কয়েকটা জিনিস আমরা চাইতে পারি ডিএনএস, আরো অনেক কিছু চাইতে পারি, বাট এই কয়েকটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন এটা একটু দেখি। সো ডিএনএস এর জন্য আমাদের টুল হচ্ছে অনেকগুলো টুল আছে, তার মধ্যে একটা টুল হচ্ছে খুব সিম্পল টুল NS লুকআপ, একটা টুল আছে NS লুকআপ। আমরা কি জানতে চাই, আমরা একটা NS সার্ভার নেম সার্ভার জানতে চাই, সেট আমরা কি জানতে চাই, সেট টাইপ ইকুয়াল টু NS, আমরা একটা নেম সার্ভার জানতে চাচ্ছি, কোন একটা ডোমেনের ডিএনএস সার্ভারের নাম জানতে চাচ্ছি, সেজন্য আমরা NS লুকআপ কে বললাম যে আমি যখন যা দিচ্ছি সেটা টাইপটা আমি যা জানতে চাই তোমার কাছে সেটা হচ্ছে NS, আমি একটা ডোমেনের নেম সার্ভারের নাম জানতে চাই বা ডিএনএস সার্ভারের নাম জানতে চাই, এন্টার। এখন আপনি স্বাভাবিকভাবে একটা ডোমেনের নাম দিতে হবে, সে বলছে গ্রামীণ ফোনের দুইটা ডিএনএস সার্ভার আছে, একটা dns1.graminphone.com, একটা হচ্ছে dns2.graminphone.com। এখন আমি জানতে চাই dns1 এর IP কত, তার মানে আমি নাম বলে দিচ্ছি, IP আমাকে সে বলে দিবে, তাহলে এটা কি লুকআপ, ফরওয়ার্ড লুকআপ। এই যে হোয়াট ইজ দ্য IP অফ এ সার্ভার, IP অ্যাড্রেস লুকআপ, তার মানে I am asking or I want to know the IP address of a particular server. সো তাহলে আমি লিখি again set type, এটাকে কি ধরনের লুকআপ বলে, এটাকে বলে হচ্ছে এ লুকআপ। এ লুকআপ মানে হচ্ছে আপনাকে তাহলে set type equal to এ দিতে হবে, তার মানে I want to know an address of a server, সার্ভার নাম কি dns1.graminphone.com, সে আমাকে বলেছে গ্রামীণফোনের IP অ্যাড্রেস হচ্ছে 202, dns1 এর নাম IP হচ্ছে 202.56.4.120, শেষ। আচ্ছা আমরা আর কি কি জানতে পারি, MX এক্সচেঞ্জার, মেইল এক্সচেঞ্জারের নাম জানতে যেতে পারি,
মেইল এক্সচেঞ্জার, তাই না? এমএক্স লুকআপ। তাহলে আমাকে কি করতে হবে? সেট টাইপ ইকুয়াল টু এমএক্স। এমএক্স তো একটা ডোমেইনের হয়, তাহলে আপনাকে ডোমেইন বলতে হবে graminphone.com। সে বলছে তোমার মেইল সার্ভার এক্সচেঞ্জের নাম হচ্ছে এটা, এটা আমার মেইল এক্সচেঞ্জ, রাইট, এটা আমার মেইল এক্সচেঞ্জের নাম। সো আমি এটা সেট টাইপ ইকুয়াল টু পিটিআর। পিটিআর পাওয়া মুশকিল, আমরা সি নেম দিই, সি নেম www.graminphone.com। এই মেশিনটার অন্য কোনো অল্টারনেট নাম আছে কিনা? গ্রামীণ ফোনের এই মেশিনটার কোনো অল্টারনেট নাম নাই। So it will not give any output. This is how basically we are going to communicate with the DNS server. ঠিক আছে? এখন এই যে ইনফরমেশনগুলো আমাকে কে দিচ্ছে? এই ইনফরমেশনগুলো আমাকে কে দিচ্ছে? Who is giving me the information? Basically একটা DNS সার্ভার দিচ্ছে। বেসিক্যালি একটা DNS সার্ভার আমাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে। সেই DNS সার্ভারটা কে? আমি যেহেতু গ্রামীণ ফোনের ইনফরমেশন নিয়ে কাজ করলাম, তার মানে কি আমি গ্রামীণ ফোনের DNS সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতেছি? নট নেসেসারিলি। আপনার DNS সার্ভার, আপনি এই মুহূর্তে যে DNS সার্ভারের সঙ্গে কথা বলতেছেন, সেই DNS সার্ভার নামটা এখানে প্রথমে এসে দেখাই দিছে যে দিস ইজ দ্য কারেন্ট DNS সার্ভার। তুমি যা বলবা ও আসলে তোমাকে আনসার করবে। দিস ইজ মাই কারেন্ট DNS সার্ভার। প্রাইভেট হ্যাঁ, এটা আমার ইয়ের মধ্যে আর কি, ও আসলে বাইরে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে? ও আমাকে সমস্ত ইনফরমেশন দিবে, আমি যা চাবো সমস্ত ইনফরমেশন সে আমাকে এনে দিবে। এখন স্যার আপনি যে গাড়িটা চালাচ্ছেন এটা তাহলে এই সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে কি? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আমি যা যা জানতে চাইছি এটা হয়তো ওর গায়ে লেখা আছে, ওর কনফিগারেশন ফাইলে লেখা আছে, সেই জন্য সে আনসার করতে পারতেছে, যেটা সম্ভব না। কারণ হচ্ছে যে এটা আসলে গ্রামীণ ফোনের ইমেল, এটা তো গ্রামীণ ফোনের DNS সার্ভার না। সো গ্রামীণ ফোনের ইনফরমেশন এই DNS সার্ভারের মধ্যে লেখা থাকবে না। কোথায় থাকতে পারে? তার ক্যাশে থাকতে পারে। যে কেউ হয়তো আগে এই সার্ভারের কাছে কেউ একজন রিকোয়েস্ট করছিল গ্রামীণ ফোনের আইপি বা গ্রামীণ ফোনের DNS এর ইনফরমেশন, এমএক্স ইনফরমেশন, সেটা সে ক্যাশের মধ্যে রেখে দিচ্ছে এবং ক্যাশের লাইফ টাইম এখনো ফুরায় নাই কারণে সে এটা এখনো ক্যাশের মধ্যে রেখে দিচ্ছে। আবার এটাও হইতে পারে যে তার গায়ের মধ্যে লেখা আছে জিনিসটা, যদি আমরা ধরে নিই এটা আসলে সম্ভব, মানে এটা খুবই রেয়ার একটা কেস, খুবই 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 রেয়ার, যে একটা DNS সার্ভার যেটা গ্রামীণ ফোনের না কিন্তু এটার মধ্যে গ্রামীণ ফোনের ইনফরমেশন কনফিগারেশন লেখা আছে, এটা মানে টু সাম এক্সটেন্ট এটা অ্যাবসার্ড। এখন সে আমাকে কিভাবে এনে দিচ্ছে? সে আমাকে এনে দিচ্ছে হলো গিয়ে সে সামহাউ তার একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলের থ্রুতে গ্রামীণ ফোনের সার্ভারের সঙ্গে কমিউনিকেট করে গ্রামীণ ফোনের কাছ থেকে সে রেসপন্সটা এনে আমাকে এই ইনফরমেশনটা জেনে দিচ্ছে। এখন গ্রামীণ ফোনের শুধুমাত্র মেল সার্ভার একটা নাম জানলাম, গ্রামীণ ফোনের DNS সার্ভারের নাম জানলাম, তো গ্রামীণ ফোনের অ্যাকচুয়াল যে DNS, ওই DNS এর ভিতরে তো অনেক ধরনের ইনফরমেশন দেওয়া আছে। অনেক ধরনের ইনফরমেশন বলতে পারি অনেকগুলো মেশিনের আইপি দেওয়া আছে এখানে, অনেক ফরওয়ার্ড লুকআপ জন্য অনেকগুলো মেশিনের রিভার্স লুকআপ দেওয়া থাকতে পারে। সো এ লট অফ ইনফরমেশন ক্যান বি দেয়ার। সো আমি কিভাবে সবগুলো ইনফরমেশন পাইতে পারি? আমি যদি সবগুলো ইনফরমেশন পাই তাহলে আমি বুঝতে পারবো যে গ্রামীণ ফোনে কতগুলো মেশিন আসলে লাইভ আছে। এটা আমার জন্য একটা ক্লু যে DNS সার্ভারের টোটাল ডেটাবেসটা যদি আমি পড়তে পারি, দেন ইট উইল বিকাম এ মানে ভেরি গুড অ্যাডভান্টেজ ফর মি টু নো হাউ মেনি আইপি অ্যাড্রেসেস আর লাইভ ইন গ্রামীণ ফোন। এটা আমরা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এটা আসলে নর্মাল এই NS লুকআপ দেওয়া হবে না, নর্মাল NS লুকআপ দেওয়া হবে না, এটা আমাকে হয়তো অন্য কোনো টুল ইউজ করতে হবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে দি হারভেস্টার, SMTP ইনাম এবং আদার DNS সার্ভার ইনামোরেশনটা দেখে নিব। ঠিক আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো কিছু কিছু অনলাইন ওয়েবসাইট আছে যেখানে আপনার সার্ভার আইপি অ্যাড্রেস, সার্ভারটা লাইভ কি লাইভ না এগুলো দেখায়, যেমন MX, এটা আপনি অনলাইনে পাবেন, ডেফিনেটলি পাবেন। যেমন MX টুলবক্স, এটা খুব একটা ভালো কার্যকরী, আমি সাধারণত ইউজ করে থাকি আর কি। কিন্তু এখানে আপনি সবগুলো মেশিনের নাম একবারে পাবেন না,
মোস্ট প্রবাবলি লাইক আমি কখনো আসলে পাই নাই, মানে যে কোনটা পাই নাই এরকম পাই নাই, সবকিছু প্রায় পাওয়া যায় এর মধ্যে। একটা পাইছেন আপনি। একটা পাইছেন। জি। কিন্তু আমি যদি বলি আপনাকে এমএক্স টুলবার ওইটাতে যদি আমি বলি যে গ্রামীণফোনের যতগুলা মেশিন ডিএনএস সার্ভারের মধ্যে যতগুলা মেশিন আছে, ডিএনএস সার্ভারের মধ্যে যতগুলা আইপি আর হোস্টের ম্যাপিং আছে সবগুলো আমাকে দাও, এটাও দিতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ওইটা